সুধাংশু সেনগুপ্ত জানেন আমাকে বলি সুধাংশু সেনগুপ্ত প্রয়াত হয়েছে। আমার বোধহয় অন্যতম শেষ প্রবীণ বন্ধুটি চলে গেলেন সুধাংশুদা। সুধাংশুদাকে আমি দেখেছি যে সুধাংশুদা একাধারে কবি ছিলেন, সুধাংশুদা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন এবং আমার জীবনে দেখা অন্যতম ভদ্র কমিউনিস্ট যদি বলা যায় সেটা হচ্ছে সুধাংশুদা। সুধাংশুদা 60-এর দশকে ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং সেই সময় থেকে তিনি সমস্ত সংগ্রামী ছাত্রদের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। সুধাংশুদার সঙ্গে আমার পরিচয় হচ্ছে 80-র দশকে। সেই সময় সুধাংশুদার যে দাদা ছোটদা সুনীল সেনগুপ্ত তিনি আমাকে নিয়ে আসেন সুধাংশুদার সঙ্গে দেখা করবার জন্য। তার আগে সুধাংশুদা এবং সুনীলদা দুজনেই গ্রেপ্তার হয়েছিলেন। সুধাংশুদা গ্রেপ্তার হয়েছিলেন কৃষ্ণা জেলাতে একটা মিটিং করার জন্য। সুধাংশুদা গ্রেপ্তার হয়েছিলেন 1967 সালে নকশালবাড়ি আন্দোলনের সময়। সুধাংশুদা এবং সুনীলদারা প্রতিবাদ করেছিলেন যে পার্টির নীতির বিরুদ্ধে এবং তার জন্য সুনীলদা সেই সময় ব্যারাকপুর আঞ্চলিক কমিটির সম্পাদক ছিলেন। সুনীলদাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়, কিন্তু সুধাংশুদা এবং সুনীলদা কখনোই সিপিআইএমএলের যে রাজনীতি সেটা তারা গ্রহণ করেনি। সে একটা কঠিন সময় ছিল। সুধাংশুদারা তারা সেই সময় স্রোতের বিরুদ্ধে গিয়ে অর্থাৎ নৈরাজ্যবাদী ধারার বিরুদ্ধে গিয়ে তারা সেই সময় লড়াই করছিলেন। মাত্র কয়েকজন যাদের নাম করা যায় তারা হচ্ছেন র্যাডিক্যাল বুক ক্লাবের বিমল মিত্র, যার নাম করা যায় তিনি হচ্ছেন প্রমোদ সেনগুপ্ত, যার নাম করা যায় তিনি হচ্ছেন সুপ্রকাশ রায়। এরা সেই সময় একটি কর্মসূচিও লিখেছিলেন, সেটি আমাকেও দিয়েও ছিলেন পড়ার জন্য পরবর্তীকালে। সেই সময়ে সুনীলদা এবং সুধাংশুদারা সেই সময় এই যে লাইন নকশা মানে সিপিআইএমএলের যে লাইন সেই লাইনের বিরুদ্ধে তারা একটা তীব্র সংগ্রাম গড়ে তুলেছিল। কিন্তু সুধাংশুদার এবং সুনীলদার সবচেয়ে বড় কৃতিত্ব সেটা হচ্ছে ওরা দুজনে যে নকশালবাড়ি আন্দোলন যে ভুল ছিল, যে পথ ভুল ছিল, সেই পথ ভুল, আন্দোলন ভুল নয়, পথটা ভুল ছিল, সেই বিষয়টাকে তারা কিন্তু তুলে ধরেছিলেন। কিসের মধ্য দিয়ে? জেলের মধ্যে যোগাযোগ করেছিলেন সুধাংশুদা এবং বাইরে যেটা এই দলিল তৈরি করার কাজে যেটা সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন সেটা হচ্ছে সুনীলদা। এই সময়ে সুনীলদারা অন্ধ্রের নাগিরেড্ডিদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা একটি বিপ্লব প্রচেষ্টা করেছিলেন। অনেকেই এটা বলতে পারেন যে সুনীলদাদের সেই যে বিপ্লব প্রচেষ্টা হয়তো ব্যর্থ হয়ে গেছে, কিন্তু সেই সময় ওরা এই যে একটা বিপ্লবী লাইন গড়ে তোলা, জেলের মধ্যে গুণধর মুর্মুর সঙ্গে যোগাযোগ করে যে একটি প্রকৃত বিপ্লবী লাইন গড়া নৈরাজ্যবাদী ধারার বিরুদ্ধে, সেটার জন্য ওরা একটা দীর্ঘ সংগ্রাম ওরা গড়ে তুলেছিল। সফলতার প্রশ্নটা অনেকে বলবেন যে ওরা যে কাজটা করেছিলেন সে কাজটায় ওরা সফল হননি, কিন্তু সফলতার প্রশ্নটা এইভাবে আসবে, সেটা হচ্ছে যে 1872 সালের জুলাই মাসে মার্কস একটি চিঠি লিখেছিলেন কুগেলমানকে ভৎসনা করে চিঠি লিখেছিলেন যে সব সফল হব জেনেই যদি আন্দোলন করা যায় তাহলে পৃথিবীর ইতিহাস রচনা করা অনেকটা সহজ হয়ে যেত। সেই সহজ ইতিহাস রচনা করাটা ছোটদা বা সুধাংশু দ্বারা পারেননি ঠিক, কিন্তু তারা একটা প্রচেষ্টা চালিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়েছিলেন। 80-র দশকে যখন আমি নিজেও যখন খানিকটা যে রাজনীতির মূল ধারায় ছিলাম, একটি দলের নেতৃস্থানীয় সদস্য ছিলাম, সেখান থেকে আমি যখন বেরিয়ে এসে মানে নূতন কিছু পথের সন্ধান করছিলাম, সেই সময় আমার সঙ্গে দেখা হয় সুধাংশুদার সঙ্গে আমার দেখা ইউনিভার্সিটির এই মেডিকেল কলেজের দিকে যে বইয়ের দোকানগুলো আছে, পুরনো বইয়ের দোকান, সেখানে আমার দেখা, এবং সেখানে আমার দেখা হওয়ার পরে সুনীলদাই নিয়ে আসেন দেখা করবার জন্য। তার আগে সুনীলদাই এনেছিলেন অন্ধ্র বিপ্লবী আন্দোলনের নেতা ডিভি রাও সঙ্গে দেখা করবার জন্য। সেই সময়ে আমাকে সুনীলদার সঙ্গে দেখা হওয়ার আগে ওদের পার্টি একটি লাইন নিয়েছিল, সেটা হচ্ছে চীনের যে সাংস্কৃতিক বিপ্লবকে
মানে নেগেট করার যে লাইন সেটা নিয়ে গিয়েছিল। সেই লাইন নিয়ে যাওয়ার পরে ওরা যেটা করেছিল সেটা হচ্ছে যে ওরা ডিবি রাওকে এই লাইন গ্রহণ না করার জন্য এক্সপেল করেছিল, এবং সুধাংশুদা পরে আমাকে আলাদাভাবে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেন ওই দিন তার দাদাকে ওখান থেকে সরিয়ে দিয়ে। আমি তখন বলি যে এই বিষয়টা নিয়ে আমি কানুবাবুর সঙ্গে আলোচনা করেছিলাম। কানু সান্যালের যারা অন্য লোক তারা বলেছিল যে বিপ্লব আমরা এখনও করতে পারি না, আমরা চীনের পার্টির সমালোচনা করতে পারি না। তো আমি তার উত্তরে বলেছিলাম যে দেখুন, আমরা তো তাহলে রাশিয়ার পার্টির সমালোচনা আমরা করতে পারি না। এরকম একটি বিতর্কের মধ্যে দাঁড়িয়ে যে আমি চীন সম্পর্কে, চীন যেভাবে বিভিন্ন দেশের গণমুক্তি আন্দোলন বিরোধী যে ভূমিকা চীন গ্রহণ করছে, সেরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কখনো এই যে গণমুক্তি আন্দোলন আমরা চীনকে কীভাবে সমর্থন করছি, যে পাকিস্তানের একটা সামরিক মৌলবাদী সরকারকে চীন সমর্থন করছে, আমরা কী করছি। সুধাংশুদা খানিকটা উচ্ছ্বসিত হয়ে বললো, তুমি তো মণিগুহর মতো কথা বলছো। এবং আমি বললাম যে কার মতো কথা বলছি জানি না, এটা আমি মনে করছি এরকম একটি অবস্থা, এবং চীনেও আস্তে আস্তে পুঁজিবাদের উত্থান ঘটছে। আজকের অন্তত অবস্থা দেখলে সেটাই বোঝা যায়। এর পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে আমরা পথ চলেছি একসঙ্গে, বিতর্ক হয়েছে, তীব্র বিতর্ক হয়েছে। কখনো কখনো সুধাংশুদা আমার মধ্যে এরকম বিতর্কের রূপ দেখে সবাই ভেবেছে আজকেই বোধহয় আমাদের, সেদিনই বোধহয় আমাদের সম্পর্কে শেষ হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে না, রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পরে গিয়ে শুনলাম সুধাংশুদা ফোন করেছে। তা আমি বললাম না না, আমি ফোন করবো না। আমার ভাইজিরা বললো, কেন, তোর এত ভালো বন্ধু, তুই ফোন করবি না কেন? আমি বললাম যে, তারপরে সুধাংশুদা নিজেই ফোন করলো, বললো শোনো, আজকে সবাই দেখে মনে করলো যে একটা বোধহয় আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কালকে কিন্তু তোমাকে আসতেই হবে, হয় ফেব্রুয়ারিতে, নয় বসন্ত কেবিনে, নয় কফি হাউসে। তা আমি বললাম তাহলে ঠিক আছে, চলুন, আপনি দাঁড়াবেন বাইরে, দুজনে গলাগলি করে ঢুকবো। এবং দুজনে গলাগলি করে ঢুকছি, সবাই খুব বিস্মিত হয়ে গেল। এরকম একটি সম্পর্ক, অন্তঃসম্পর্ক আমাদের মধ্যে ছিল। আমার মনে আছে আমার একটি লেখা নিয়ে শ্রমিক সংহতি বলে আমরা একটি কাগজ বের করেছিলাম, যখন শ্রমিকদের আত্মসমর্পণ করার একটা প্রবণতা, শ্রমিক মালিক আপোষে মীমাংসা করে নিয়ে সরকারকে মাঝখানে রেখে করা, এই প্রবণতার মধ্যে দাঁড়িয়ে আমরা একটি কাগজ বের করেছিলাম শ্রমিক সংহতি। তাতে সুনীলদা, সুধাংশুদা, আমরা সম্পাদক মজুরি ছিলাম, এবং প্রথম সম্পাদক ছিলেন ধীরেন মজুমদার। পরবর্তী সম্পাদক হয়েছিলেন স্বপন চক্রবর্তী, তারপরে সম্পাদক হয়েছিলেন সুনীল সেনগুপ্ত, তার পরবর্তীকালে সম্পাদক ছিলেন সুধাংশুদা। কিন্তু সেই সময়ও সুধাংশুদা এবং আমরা একটা উদ্যোগী ভূমিকা, নির্বাচন সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের একটা বিতর্ক হয়েছিল, তীব্র বিতর্ক হয়েছিল। এবং আমার যেটা লেখার বিষয়বস্তু ছিল যে নির্বাচনকে যান্ত্রিকভাবে না দেখে শুধুমাত্র নির্বাচন বয়কট করে মানুষের যে দৈনন্দিন যে জ্বলন্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে দূরে থাকা, এটা এক ধরনের নৈরাশ্যবাদী কাজ, একদম পেজিমিস্টিক কাজ, যে কিছু হবে না নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে তো আমরা আমাদের কথাগুলো বলতে পারি, সেই কথাগুলো আমরা যখন বলতে পারছি না, তখন আমার মনে হয়েছে যে নির্বাচনকে আমাদের ব্যবহার করা উচিত। এবং নির্বাচনকে ব্যবহার না করার ফলে এবং মূল গণ আন্দোলনের স্রোতে না থাকার ফলে এই ধরনের বিপ্লবী শক্তিগুলো আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই তীব্র আক্রমণ করেছিল। পরবর্তীকালে আসলে অবতীর্ণ হন সুধাংশু সেনগুপ্ত, এবং সুধাংশু সেনগুপ্ত সেই সময় বলেন যে না, এটা একদম সঠিক লাইন, এই প্র্যাগমাটিক লাইন যে কোনো সংগঠনের গ্রহণ করা উচিত। এই নির্বাচনকে অস্পৃশ্য বলে আমরা নির্বাচনের সামনে যে ইস্যুগুলো আসছে, এমনকি যে ইস্যুগুলো আমরা বিরুদ্ধতা করি, সেই ইস্যুগুলোকে আমরা না রেখে আমরা যে কাজ করছি, এই কাজটা আমরা ঠিক করছি না। এরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুধাংশুদার আমাকে অত্যন্ত সামনে দাঁড়িয়ে সুধাংশুদা এবং আমি বিভিন্ন ক্ষেত্রে আমরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। কনরিয়ার আন্দোলন হোক, অন্য যে কোনো আন্দোলন হোক, হকারদের আন্দোলনও একসঙ্গে সুধাংশুদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে দাঁড়িয়ে সুধাংশুদা একটা দীর্ঘ সময়ের পথ পরিক্রমা, সুধাংশুদার
যে অঞ্চলে কাজ শুরু করেছিলেন ইছাপুর ব্যারাকপুর অঞ্চলে, সুধাংশুদা এক সময় নোয়াপাড়া ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট এবং 24 পরগনা জেলার ছাত্র নেতৃত্বের অন্যতম ছিলেন। সেখান থেকেই যে পথ চলা, সুধাংশুদা কোনোদিন নিজেকে আদর্শ থেকে চ্যুত করেন। এবং এই যে বললাম যে সুধাংশুদা ছিলেন অত্যন্ত ভদ্র, আমরা অনেক রকম কথা বলতাম সুধাংশুদাকে, কিন্তু সুধাংশুদা কখনো দেখো বলে তার খানিকটা করতো, হাত পা কাঁপতো রাগের চোটে, কিন্তু সুধাংশুদা কোনোদিন খারাপ কথা বলতে পারতেন না। যার ফলে আমরা সুধাংশুদার পেছনে নানা রকমভাবে পেছনে লাগতাম। আরও একটা বড় গুণ ছিল সুধাংশুদার, সেটা হচ্ছে সুধাংশুদা যে কোনো মানুষের দুঃখ দেখলে সুধাংশুদা ঝাঁপিয়ে পড়তেন। শুধু ঝাঁপিয়ে পড়তেন না, আমাদেরও বাধ্য করতেন তার পাশে দাঁড়া করার জন্য। এরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে সুধাংশুদার সঙ্গে আমার শেষ দেখা, তখন সুধাংশুদা খুবই অসুস্থ, কাউকে চিনতে পারছেন না, কিন্তু আমি একজন ডাক্তারকে নিয়েও গেছিলাম। সুধাংশুদা লাফ দিয়ে উঠে বসলো। আমি বললাম সব তো দায়িত্ব তখন বিভিন্ন আন্দোলন ইত্যাদির মধ্য থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন, লেখার মধ্য থেকেও আপনি সরিয়ে নিয়েছেন, সব চাপটা আমার উপরে পড়েছে। এই লিগাসি বহন করার জন্য এত শক্তি আমার কিন্তু কোথায় নেই। সুধাংশুদা লাফ দিয়ে উঠে বসলো, নিশ্চয়ই আছে শোনো। দ্বিতীয় কথা হচ্ছে, শোনো আমি তো একদিন সুস্থ হবই, তখন আমি আবার তোমার সঙ্গে আবার যাব। কিন্তু কালের নিয়মে, বয়সের নিয়মে সেই সুস্থ হয়ে ওঠেনি। সুধাংশুদা দীর্ঘদিন ধরে পার্কিনসন্স রোগে অসুস্থ ছিলেন। তার যে পুরোধার স্মৃতিশক্তি ছিল, তার যে গর্ব করার মতো স্মৃতিশক্তি ছিল, সেটা আস্তে আস্তে লোপ পেয়ে গিয়েছিল। এবং সুধাংশুদাদের পরিবাররা একটা কমিউনিস্ট পরিবার বলে ওরা গর্ব করত, এবং আমরাও, আমাদের অত্যন্ত গর্ব হতো যে একটা কমিউনিস্ট পরিবারের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। সুধাংশুদারা বরিশাল থেকে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত। সুধাংশুদার প্রতিটা দাদা তারা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ছোটদা সুনীলদা তো ছিলেনই, অন্যরাও ছিলেন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং কাজে কর্মে ভাবধারার মধ্যে তারা মার্ক্সবাদী আদর্শগুলোকেই তারা অনুসরণ করতেন। এবং বরিশালে আমি সম্প্রতি বরিশালের একজন কৃষক নেতা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে অতি অল্প বয়সে সুনীল সেন গ্রেপ্তার হয়েছিলেন কমিউনিস্ট পার্টি করার অপরাধে, এবং তার পরবর্তীকালে তার পুরো পরিবার এটা কমিউনিস্ট হয়ে গিয়েছিল। এবং শৈলেন দাশগুপ্ত ছিলেন সুধাংশুদাদের ভাগ্নি জামাই আর কি। ফলে এই যে লিগাসি ওরা যে বহন করে নিয়ে গেছিল, আজকের সময়ে দাঁড়িয়ে আমি জানি না পরবর্তী প্রজন্ম তারা কতটা এই ঐতিহ্যকে বহন করছে, কিন্তু আমরা যতদিন দেখেছি এই পরিবার কিন্তু একটা তাদের কাজকর্মের মধ্যে একটা জিনিস তারা খুব সচেতন প্রয়াস চালাতেন, সেটা হচ্ছে যে সুধাংশুদারা কখনোই এমন কাজ কখনো করতেন না ওদের পরিবারগতভাবে যে পরিবারে ওদের সেই ঐতিহ্যের খানিকটা হানি হয়। আমি আশা করব তাদের পরবর্তী প্রজন্ম, কারণ অনেক রক্তাক্ত এর মধ্য দিয়ে তারা কাটিয়েছে, অনেক মানুষজন, আশেপাশের মানুষজন মারা গিয়েছেন, করেছে। এবং একটা সময় গিয়ে সুধাংশুদার যে অন্যতম বন্ধু ছিলেন অমরেশ সেনগুপ্ত মারা যাওয়ার পর সুধাংশুদা খানিকটা মানসিকভাবে ভেঙে পড়ে। তিনি বলেন, আমরা তখন তিনজন মিলে শ্রমিক সমিতি চালাতাম, আমি আর শ্রমিক সমিতি চালাবো না। এবং শ্রমিক সমিতি নিয়ে একটা বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল। সেটা হচ্ছে আমাদের শ্রমিক সমিতির নীতি ছিল, আমরা কোনো লেখা কারোর নামে প্রকাশ করব না। কোনো একজন লেখকের দাবি অনুসারে সুধাংশুদা সেটা পূর্ণ করেছিলেন সেই নীতিকে। ফলে আমি এবং অমরেশ দা তীব্র সমালোচনাও করেছিলাম। আমাদের সেই সময়ে খানিকটা ঐতিহ্য হয়ে গেছিল আলাদা কোনো সংগঠন না করে আমরা শ্রমিক সংহতির লোক হিসেবেই বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করা যায়। এরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা মনে হয় যে আজকের সময় দাঁড়িয়ে যখন সামগ্রিকভাবে আমাদের যে আদর্শ, বামপন্থী যে আদর্শ, তার সঙ্গে যে কম্প্রোমাইজ করে নেওয়া, সমঝোতা করে নেওয়া, এইটা নিয়ে যখন একটা চলছিল, তখন আমরা খুব বেশি করে আমরা যেটা ভেবেছিলাম যে এইরকম সময় সুধাংশুদাদের মতো মানুষদের, সুনীলদাদের মতো মানুষদের যারা আপোষহীন জীবন কাটিয়েছেন,
যারা এই মার্ক্সবাদ লেনিনবাদের বিরুদ্ধে আপোষ এবং বিশেষত এই যে একটা ফ্যাসিবাদের বিকাশ ঘটেছে আমাদের দেশে, গণতান্ত্রিক অধিকারকে কুণ্ঠিত করার জন্য চেষ্টা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের অনেককেই জীবন মৃত্যু পায়ের চিত্ত ভাবনাহীন করে লড়তে হচ্ছে। সেই রকম সময়ে সুধাংশুদার অভাব আমি প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে অনুভব করি। আপনি এবং আপনি কি বলতে চাইছেন যে ওনার ফ্যামিলিতে যেভাবে আজকে সুধাংশুবাবু আজকে এখানে নেই, তার কাজগুলোকে সফল করার জন্য এবং তার পরিবারকে কীভাবে সমবেদনা জানাচ্ছেন? আমি সেটাই বলতে চাইছি যে আমি এই পরিবারকে অনুরোধ করব যে সুধাংশুদার যে কাজের ধারা, সুধাংশুদার লেখা, এটা নিয়ে বললে একটা রাত্রি খাবার হয়ে যাবে। সুধাংশুদার লেখা ইত্যাদি সমস্ত কিছু সেই ধারাকে তার পরিবার, তার পরিজন যারা আছেন তারা বহন করে আসুক, এই ঐতিহ্য। আমি নিজেও অন্তত এটা বলতে পারি যে আমি সুধাংশুদাদের কাছ থেকে যা শিখেছি, কারণ আমার লেখা শিখিয়েছেন সুধাংশুদা, আমার লেখা শিখিয়েছেন সুনীলদা। সুতরাং সেই যে ধারা, সেই ধারাকে আপোষহীনভাবে আমি সারা জীবন সেই কাজের ধারাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। সুধাংশুদা অমর থাকবেন আমাদের হৃদয়ে, যতদিন সংগ্রাম থাকবে সুধাংশুদা থাকবেন, সুনীলদা থাকবেন। আপনার নামটা? আমার নাম অমিতাভ চক্রবর্তী।